দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখরতায় মে দিবসের ছুটি কাটিয়েছেন চীনের মানুষ। রাজধানী বেইজিং সহ শহরগুলো সাজে উৎসবের সাজে। আলোকসজ্জা, আতশবাজি আর বর্ণাঢ্য লাইট শো বর্ণবিভা ছড়ায় শহরগুলোর রাতের আকাশে। ছুটি কাটাতে শহর ছেড়ে অনেকে চলে যান পল্লী প্রকৃতির কাছাকাছি। সর্বত্রই ছিল ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির পরিবেশনা সহ নানান সাংস্কৃতিক আয়োজন। আর এত সব আয়োজনে চাঙ্গা হয়ে ওঠে চীনের পর্যটন শিল্প। মে দিবসের 5 দিনের ছুটিতে পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের হুয়াইয়ান সিটির রাতের আকাশ ঝলমল করে বর্ণাঢ্য আতশবাজির ঝলকানিতে। ড্রোনের মাধ্যমে মে দিবসের নানা শুভেচ্ছা জ্ঞাপক ফর্ম, হ্যাপি লেবার ডে, হলিডে, স্যালুট টু ওয়ার্কার্স প্রভৃতি চমকিত করে এখানকার বাসিন্দা ও পর্যটকদের। আকাশের বুকে ড্রোন শোটা সত্যি দেখবার মতো ছিল। প্রতিটি আয়োজন দুর্দান্ত। আতশবাজির অগণন বিচ্ছুরণ সত্যি উপভোগ্য ছিল। উৎসব আয়োজনে স্থানীয় খাবারের দোকানগুলো খদ্দের সামলাতে রীতিমতো হিমশিম খায়। আমরা 250 কিলোগ্রাম চিংড়ি রেখেছিলাম, ঘন্টা পেরোবার আগেই সব বিক্রি হয়ে গেছে। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের রাজধানী সিয়ানে সাধারণ শ্রমিকদের সম্মান জানাতে শহরের প্রধান প্রধান ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়। শহরের অলিম্পিক স্পোর্টস সেন্টারটি লাল হলুদ আলোয় সেলিব্রেট লেবার ডে, গ্লোরি বিলংস টু ওয়ার্কার্স প্রভৃতি শুভেচ্ছা জ্ঞাপক বাণী উৎকীর্ণ করা হয়। শহুরে পরিবেশে মে দিবস উদযাপনের পাশাপাশি অনেকেই অবকাশ যাপনে ছুটে গেছেন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গ্রাম এলাকায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর নানা লোকসংস্কৃতির পরিবেশনা রাঙিয়ে তোলে তাদের ছুটির অবকাশকে। মধ্য চীনের হনান প্রদেশের তংপাই কাউন্টিতে রঙিন আজালিয়া ফুলের সমুদ্রে যেন ডুবে রয়েছে তংপাই পাহাড়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মে দিবসের ছুটির দিনগুলোতে এখানে প্রতিদিন গড়ে 20,000-এর বেশি দর্শনার্থী ভ্রমণ করেন। রাজধানীর বেইজিংয়ের অনেকে পরিবার পরিজন নিয়ে শহরতলির বিভিন্ন ফার্ম হাউসে অবকাশ কাটান। উন্মুক্ত পরিবেশে ক্যাম্পিং, বিনকার্ট তৈরি, শাকসবজি আর ফলমূল সংগ্রহ তাদের তরতাজা হয়ে ওঠার অনুভূতি দেয়। দক্ষিণ পশ্চিম চীনের ছংচিং মিউনিসিপ্যালিটিতে স্থানীয় মিয়াও জাতির মানুষজন ঐতিহ্যবাহী পোশাক পরে নেচে গিয়ে পর্যটকদের স্বাগত জানান। এদিকে গেল শ্রম দিবসের লম্বা ছুটিকে কেন্দ্র করে পর্যটন শহর সিয়ান পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে ওঠে। বেশ কয়েকটি চীনা রাজবংশের প্রাচীন শহর সিয়ানকে সাজানো হয় ভিন্নভাবে। পর্যটক আকর্ষণে বিনোদন ব্যবস্থায় কোনো ঘাটতি রাখেনি স্থানীয় প্রশাসন। ফলে সাংস্কৃতিক বিকাশের একটি মানদণ্ডে পরিণত হয়েছে এই শহর। সিয়ান উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের রাজধানী। এখানে যখন থাং রাজবংশের সাম্রাজ্যের আসন হিসেবে কাজ করা হতো, তখন তাকে ছাংআন বলা হতো। এই প্রাচীন শহরটি আজ পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু।
এবছরের ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত চীনে শ্রম দিবসের ছুটি দেয়া হয়। এই ছুটিকে কেন্দ্র করে পর্যটনের স্থানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাজধানী বেইজিং, কুয়াংতং প্রদেশ ও হংকং সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন সিয়ানে। একটি সুপরিচিত চীনা উপন্যাস এবং টিভি সিরিজের নামানুসারে ছাং আনে দীর্ঘতম দিন শিরোনামে একটি সাংস্কৃতিক আয়োজন করা হয়। এর মাধ্যমে দর্শনার্থীরা থাং রাজবংশের নাগরিকদের জীবনযাপন এবং সেই যুগের সংস্কৃতিতে নিজেদের নিমগ্ন করার অনুভূতি পায়। এখানে সবকিছু খুব সুন্দর, আমি এসব দেখতে পছন্দ করি। এখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলা, খাবার উপভোগ ও নাচ গান সহ ঐতিহ্যগত পোশাক পরিধানের ব্যবস্থা ছিল। আয়োজকরা চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত থাং রাজবংশের ইয়ান মিউজিক এর মতো পারফরমেন্সও এতে যুক্ত করেন। যখন পর্যটকরা ছাংআন এলাকায় পা রাখেন তখন তারা ব্যক্তিগতভাবে থাং রাজবংশের লোকদের দৈনন্দিন জীবন অনুভব করতে পারেন। আমরা চেষ্টা করেছি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির অনন্য আকর্ষণ তুলে ধরতে। ১৩টি চীনা রাজবংশের প্রাচীন রাজধানী হিসেবে সিয়ান দীর্ঘকাল ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক আকর্ষণ অন্যান্য শহরকে সৃজনশীল সাংস্কৃতিক পর্যটন বিকাশে অনুপ্রাণিত করে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু। দেশটিতে এখন রীতিমতো হানফু ক্রেজ চলছে। ঐতিহ্যবাহী সংস্কৃতির পুনর্জাগরণের এই ধারায় এখন অনেক দর্শনীয় স্থানে দেখা যায় হানফু পরে এসেছেন অনেক নারী। আরও একটি বিষয় সম্প্রতি চোখে পড়ে, অনেকগুলো দর্শনীয় স্থানে নিয়ম করা হয়েছে যে হানফু পরে এলে টিকিটের দামে ডিসকাউন্ট দেওয়া হবে। কোথাও কোথাও ফ্রি টিকিটও দেওয়া হচ্ছে। বিশেষ করে শানসি প্রদেশের একটি দর্শনীয় স্থানে এই হানফু ক্রেজ চলছে। চলুন ঘুরে আসি শানসি থেকে। শানসি প্রদেশে থাইওয়ান শহরের উপকণ্ঠে অবস্থিত মংশান পাহাড়ের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানে অনেকেই এসেছেন হানফু পরে। চীনের হান জাতির ঐতিহ্যবাহী পোশাক হানফু। এর রয়েছে কয়েক হাজার বছরের ঐতিহ্য। সাংস্কৃতিক পুনর্জাগরণের সাম্প্রতিক ধারায় এখন হানফু হল চীনের নারী, বিশেষ করে কিশোরী ও তরুণীদের ক্রেজ। আমি মিং রাজবংশের স্টাইলের হানফু পরেছি। ছোটবেলা থেকেই আমি হানফুর ভক্ত। সপ্তাহান্তিক ও অন্যান্য ছুটির দিনে আমি প্রায়ই হানফু পরি। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির অংশ হানফু আমার গৌরব। এটা পরলে আমাকে সুন্দর দেখায়, পাশাপাশি ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির প্রচারও হয়। চীনে অনেক দর্শনীয় স্থানে হানফু পরলে টিকিটের দামে ছাড় দেয়া হয়। কোনো কোনো স্পটে ফ্রি প্রবেশ করা যায়। থাই ইউয়ানের মংশান মাউন্টেন দর্শনীয় স্থানে হানফু পরলে প্রবেশের ফি মাপ। আরও অনেক পর্যটক যেন এখানে আসেন এবং হানফু পরেন, সেজন্য এই ব্যবস্থা। শিশুরাও হানফু পরতে পছন্দ করে। অনেক মা তার শিশু কন্যাকে হানফু পরিয়ে বেড়াতে নিয়ে যান। আজ আমার মেয়ের জন্মদিন। দিনটি উদযাপন করার জন্য আমরা হানফু পরেছি। আমার মেয়ে ৩ বছর বয়স থেকে হানফু পরতে পছন্দ করে। জন্মদিনের পার্টিতে অনেক শিশুই হানফু পরে এসেছে। চীনের নারী ও শিশুরা এখন হানফু পরতে পছন্দ করছেন। তারা চুল বাঁধা ও সাজসজ্জাতেও হানফুর সঙ্গে মানানসই স্টাইল অনুসরণ করছেন। ঐতিহ্যবাহী নকশায় অলংকার পরছেন। চীনের যে কোনো পর্যটন স্থানে গেলে এখন চোখে পড়ে অনেক পর্যটক হানফু পরে ঘুরে বেড়াচ্ছেন। এই ঐতিহ্যবাহী পোশাকটি পরার জন্য অন্যদেরও অনুপ্রাণিত করছে চলমান ধারা। হানফু হল চীনা জাতির সাংস্কৃতিক প্রতীক। আমাদের জাতির মূল শিকড় হল ঐতিহ্যবাহী সংস্কৃতি। শিকড়বিহীন হলে আমরা জানতে পারব না কোথা থেকে এসেছি, আর আমাদের অগ্রযাত্রার লক্ষ্যই বাকি।
চীনা সংস্কৃতির পুনর্জাগরণ দেখতে খুব ভালো লাগছে। হানফু পরার এই সংস্কৃতির চর্চার মাধ্যমে চাঙা হচ্ছে পর্যটন শিল্প। অবশ্য শুধু হানফু পরাই নয়, আরও নানা রকম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কার্যক্রম চালানো হচ্ছে এই পার্কে, যেন আরও বেশি পর্যটক এখানে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তারা যেন জাতীয় সংস্কৃতির স্পর্শ পান। গত বছরের এই সময়ের তুলনায় এবার পর্যটকের সংখ্যা 60 থেকে 70% বেড়েছে। আমরা এখন সব টিকিট অর্ধেক দামে ছাড়ছি। এছাড়া জানুয়ারি 1 থেকে শুরু হয়েছে, জুন 30 পর্যন্ত ছাড় চলবে। আগামীতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করব, যেমন আসন্ন ড্রাগন বোট উৎসব উপলক্ষে থাকবে বিশেষ আয়োজন। ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে চীনা সংস্কৃতিকে যেমন জাগিয়ে তোলা হচ্ছে, তেমনি চাঙা হচ্ছে পর্যটন শিল্প। আর এসব কাজে বেশ বড় ভূমিকা রাখছে চীনের সাম্প্রতিক হানফু ক্রেজ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। থিয়ানথান পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 13তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের পুরস্কারের বিচারকের দায়িত্বে ছিলেন দেশ বিদেশের বড় বড় এবং জ্যেষ্ঠ পরিচালক ও অভিনয় শিল্পীরা। গেল সপ্তাহে উত্তর পূর্ব চীনের লিয়াওনিয়াংয়ের প্রাদেশিক রাজধানী শেনইয়াংয়ে 13তম চায়না লোটাস অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে। এদিকে মে দিবসের 5 দিনের ছুটিতে চীনের বক্স অফিসের আয় রেকর্ড ছাড়িয়েছে। থিয়ানথান পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামল 13তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গেল সপ্তাহে ইয়ানছি লেক ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে মর্যাদাপূর্ণ এই পুরস্কার ঘোষণা করা হয়। এতে আর্জেন্টিনা চিলির যৌথ প্রযোজনা দ্য পানিশমেন্ট সেরা ফিচার ফিল্মের পুরস্কার পায়। থ্রিলারটি তাদের নিখোঁজ 7 বছর বয়সী ছেলের জন্য এক দম্পতির উন্মত্ত অনুসন্ধানকে চিত্রিত করেছে, যাকে শাস্তি হিসেবে রাস্তার পাশে একা ফেলে রাখা হয়। মেক্সিকান পরিচালক লিলা অ্যাভিলেস টোটেমের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেন। ঘরোয়া সিনেমা দ্য শ্যাডোলেস টাওয়ারে তার ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন চীনা অভিনেতা সিন পাইছিং। এবার থিয়ানথান পুরস্কারের বিচারকের দায়িত্বে ছিলেন দেশ বিদেশের বড় বড় এবং জ্যেষ্ঠ পরিচালক ও অভিনয় শিল্পীরা। আর এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শেষ হয় এবারের 13তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত 22 এপ্রিল শুরু হয়ে 8 দিন ব্যাপী চলে এই উৎসব। জাতিগত ঐতিহ্য ও লোকনৃত্যের জন্য 13তম চায়না লোটাস অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্মে অনুপ্রাণিত নৃত্যগুলোর সঙ্গে 3 রাউন্ডের তীব্র প্রতিযোগিতার পর শীর্ষ 2টি পুরস্কার দেওয়া হয়। গেল সপ্তাহে উত্তর পূর্ব চীনের লিয়াওনিংয়ের প্রাদেশিক রাজধানী শেনইয়াংয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একক, দ্বৈত, 5ডি ট্রয়েস এবং গ্রুপ নৃত্য সহ মোট 47টি নৃত্যকে চূড়ান্ত বিচারের জন্য বাছাই করা হয়। চীনা শাস্ত্রীয় নৃত্য এক ধরনের চেতনাকে ধারণ করে, ঐতিহ্যগত সংস্কৃতি থেকে সৃষ্ট চেতনাকে দেখায় বলে মনে করেন এই শিল্পী। আমরা একটি ঘোড়ার ভূমিকা পালন করছি এবং পাশাপাশি একজন মানুষের ভূমিকাও পালন করছি। এটি আমাদের ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি এবং পৌরাণিক প্রাণী ড্রাগন ঘোড়া এর প্রাণবন্ত চেতনাকে দেখায়, যা একটি অদম্য চেতনা। 5 দিনের শ্রমিক দিবসের ছুটিতে চীনা বক্স অফিসের আয় ছাড়িয়েছে 1.5 বিলিয়ন ইউয়ান বা 217.01 মিলিয়ন মার্কিন ডলার। শ্রমিক দিবসে বক্স অফিসের এই আয় চীনের চলচ্চিত্র ইতিহাসে 3য় সর্বোচ্চ। সংশ্লিষ্টরা জানান, কোভিড-19 বিধিনিষেধ তুলে নেওয়ার পর প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে অ্যাকশন ও কমেডি ধাঁচের সিনেমা দেখতে বেশি ভিড় করেন দর্শকরা। ছিল ক্রাইম ও সাসপেন্স ধর্মী সিনেমার চাহিদাও।
বক্স অফিস ট্র্যাকার ড্যাংটার তথ্য অনুসারে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে একটি ঘরোয়া রোড ট্রিপ কমেডি চলচ্চিত্র গডস্পিড তালিকার শীর্ষে আছে। এরপরে চীনা বিমান বাহিনীর দক্ষতা নিয়ে নির্মাণ করা বর্ন টু ফ্লাই সাহসিকতা নিয়ে তৈরি একটি অ্যাকশন মুভি, রোমান্টিক নাটক অল দিস ইয়ার্সও এই তালিকার মধ্যে আছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো ৭ম চীন আফ্রিকা যুব উৎসব। চীনা ও আফ্রিকান যুবকদের মধ্যে যোগাযোগ বাড়াতে এই অনুষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি এই ধরনের আয়োজন চীন ও আফ্রিকান দেশগুলোর মধ্যে বন্ধুত্বের উন্নতি সহ অভিন্ন লক্ষ্যের দিকে একসঙ্গে কাজ করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করতে পারে বলে মনে করেন তারা। সম্প্রতি পূর্ব চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহরে অনুষ্ঠিত হয়ে গেল ৭ম চীন আফ্রিকা যুব উৎসবের সমাপনী অনুষ্ঠান। দুই দেশের যুবকরা ৭ দিনব্যাপী চলা এই উৎসবে উচ্চ প্রযুক্তির উদ্যোগ ও পর্যটন সাইটগুলি পরিদর্শন করেন, ঐতিহ্যগত চীনা সংস্কৃতির অভিজ্ঞতা লাভ এবং চীন আফ্রিকা সম্পর্কের ক্ষেত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। তরুণরা এতে অংশ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটি একটি সমৃদ্ধ এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা বলে জানান তারা। আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং অনেক কিছু শিখেছি। আমাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। আমরা আসলে বুঝতে পেরেছি যে চীন এবং আফ্রিকা এক সম্প্রদায়ে পরিণত হচ্ছে। আমরা আসলে একটি পরিবার, আমাদের প্রায় একই সংস্কৃতি। আমি চীনের ঐতিহাসিক নিদর্শন ও সংস্কৃতি দেখেছি। চীনা সংস্কৃতি আবিষ্কার করতে পেরে আমি ভীষণ আনন্দিত, যা আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। চীন এবং আফ্রিকার ৪৮টি দেশের শতাধিক তরুণ প্রতিনিধি এ উৎসবে একত্রিত হন। তরুণরা ভবিষ্যৎ উত্তরাধিকারী এবং চীন আফ্রিকা বন্ধুত্বের প্রবর্তক। তাই উভয় পক্ষের তরুণদের গভীর পারস্পরিক বোঝাপড়া অর্জনের জন্য এটি একটি প্ল্যাটফর্ম বলে মনে করেন আয়োজকরা। এর আগে প্রাদেশিক রাজধানী চিনানে অনুষ্ঠিত ফোরামে অর্থনীতি, কৃষি, অবকাঠামো, চিকিৎসা ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন চীন আফ্রিকার সংশ্লিষ্ট প্রতিনিধিরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, চায়না সুং চিংলিং ফাউন্ডেশন এবং শান্তং প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে এ যুব উৎসবটির আয়োজন করা হয়। আব্দুল্লাহ আল মামুন, সিএমজি বাংলা। দর্শক, উইথ ইউ টিভি সিরিজের তৃতীয় পর্বে আজকে আমরা জানব তৃতীয় গল্প থংশিং সম্পর্কে। দুজন ডাক্তার ছুটি ফেলে পেশাগত কারণে ফিরে আসেন কর্মস্থলে। পরিবার ও নিরাপদ আশ্রয় ছেড়ে মৃত্যু ঝুঁকি নিয়ে মহামারীর বিরুদ্ধে তাদের হার না মানা কষ্টকর লড়াইয়ের গল্প। তৃতীয় গল্পে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই গল্পের নাম থংশিং। এখানে থংশিং শব্দের দুটি অর্থ আছে। একটি হলো সহকর্মী এবং অপরটি একসঙ্গে এগিয়ে যাব। এটি দুজন নবাগত ডাক্তারের গল্প। পরিবার ও নিরাপদ আশ্রয় ছেড়ে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার গল্প এটি। ইন্টার্ন ডাক্তার লবিন তার কর্মস্থল উহান শহরে। পাশাপাশি উচ্চশিক্ষা অর্জনের জন্য সাংহাইয়ের একটি হাসপাতালে পড়াশোনা করেন তিনি। বসন্ত উৎসবের সময় ঘনিয়ে আসতেই বাড়ি থেকে মায়ের ফোন, খোকা তুই কবে আসবি? উইচ্যাট গ্রুপে লবিন জানতে পারেন উহান শহরে ছড়িয়ে পড়েছে অজানা একটি ভাইরাস। প্রতিনিয়ত রোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। লবিন সিদ্ধান্ত নিলেন সাংহাই থেকে উহানে ফিরে যাওয়ার। উহানের একটি হাসপাতালের পরীক্ষাগারে কর্মরত ডাক্তার রং ই। বসন্ত উৎসবের ছুটি কাটাতে মায়ের কাছে এসেছেন তিনি। টেলিভিশনে অজানা এই ভাইরাস সম্পর্কে জানার পর চিকিৎসক হিসেবে তার কর্মস্থলে ফেরার জন্য
তাড়না কাজ করে। এরপর যখন সহকর্মীদের ফোন আসে তখন সিদ্ধান্ত নিয়ে ফেললেন ফিরে যাবেন কর্মস্থলে। বসন্ত উৎসবের ঠিক আগের রাতে লবিন সিদ্ধান্ত নিলেন উহান শহরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি যখন লাগেজ নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হন তখন তার মা তার জন্য টেবিলে সাজিয়ে রেখেছে অনেক সুস্বাদু খাবার। চিন্তিত বাবা মাকে সান্ত্বনা দেওয়ারও ভাষা জানা নেই তার, তবুও তাকে অংশ নিতে হবে মানুষের জীবন বাঁচানোর এই লড়াইয়ে। বিমানের টিকিট কিনতে না পারায় লবিন সিদ্ধান্ত নিলেন ট্রেনে যাওয়ার। উহানের সবচেয়ে কাছের শহর ছাংসার উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করেন তিনি। এরপর রঙিন সাইকেল চালিয়ে যাত্রা করেন উহান শহরের উদ্দেশ্যে। রঙির সাথে লবিনের পরিচয় হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পরিচয় থেকে বন্ধুত্ব, কিন্তু তাদের দেখা হয়নি কখনো। মজার বিষয় হচ্ছে যাত্রাপথেই রঙির সাথে দেখা হয় লবিনের। একসাথে তারা যখন উহান শহরে পৌঁছান তখন কর্মস্থল আলাদা হওয়ার কারণে আবার তারা আলাদা হয়ে যান। তারা কি পারবেন আবার মিলিত হতে? জানতে হলে আপনাকে দেখতে হবে উইথ ইউ টিভি সিরিজের ৫ম ও ৬ষ্ঠ পর্বের গল্প থংসিং। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। যারা দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে ভিন্ন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।